কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিক। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। গত শুক্রবার থেকে প্রত্যেক দিন তাকে ডাকছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত 4 দিনে 50 ঘন্টা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে। আজকেও তাকে ডেকে পাঠানো হয়। সিজিও কমপ্লেক্সে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, যে কারণে বারংবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেও 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ গত 4 দিনে হওয়ার পরেও ফের আজকে তাকে তলব করা হয় এবং আজকে সেখানে হাজিরা দিয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা তোমার কাছে জানতে চাইবো, এই গত 4 দিনে 50 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেও ফের তলব করেছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। ঠিক কোন প্রশ্নগুলোর উত্তর জানতে চাওয়া হচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের কাছ থেকে? দেখো, প্রথম যে প্রশ্নটা এই অধ্যক্ষর কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে সঞ্জয়কে এই প্রিন্সিপাল তিনি চিনতেন কিনা। কেন এই প্রশ্ন করা হচ্ছে? কারণ অবাধ যাতায়াত ছিল সঞ্জয়ের আরজিকরে, আমরা প্রত্যেকেই জানি। সেই সুবাদে অনেকেই কিন্তু এই সঞ্জয় তারা চেনে বা অনেকেই তাকে চেনে বা সে অনেককে চেনে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রিন্সিপাল যে এখন যেটা জানা যাচ্ছে একাধিক করাপশনের সঙ্গে যুক্ত রয়েছে এই সন্দীপ ঘোষ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কি চিনতেন বা তার কার্যসিদ্ধি করার জন্য কোনোভাবে সঞ্জয়কে এই প্রিন্সিপাল কাজে লাগাতো কিনা, এই বিষয়টা কিন্তু প্রধান যেটা জানতে চাইছে। কারণ কেন তোমাকে জানিয়ে রাখবো যে এরপরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। এই যেমন প্রথম তোমাকে বললাম, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কেন সে এই প্রথম যে সিবিআই কেন জানতে চাইছে যে সে সঞ্জয়কে চিনত কিনা। কারণ হচ্ছে যে যখন ঘটনাটি ঘটে সেই দিনের প্রথমে 9:30টার সময় তার বডি দেখা যায়, ওই তরুণীর বডি সেমিনার হলে প্রথমে দেখা যায়। তারপরে 10টার সময় 10:05-10 সময় কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। এই যে একটা টাইম গ্যাপ 9:30 থেকে 10:10, 10:05-10, এই যে আধ ঘন্টা বা 35 মিনিটের যে টাইম গ্যাপ, সেই টাইম গ্যাপেই কিন্তু প্রশ্ন তুলছে সিবিআই যে এই টাইম গ্যাপে কি তাহলে কোনো রকম তথ্য প্রমাণ লোপাট হয়েছে? তা যদি না হয়ে থাকে তাহলে এত পরে কেন ফোন করা হলো পুলিশকে, কেন আগে জানালো হলো না, এই একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি এই তার ফ্যামিলিকে জানানো হয়েছে যে সে সুইসাইড করেছে, কে জানালো? অ্যাসিস্ট্যান্ট সুপার জানিয়েছিল। কার নির্দেশে জানানো হয়েছে? সে একটা হসপিটাল কর্তৃপক্ষ, তার ওপরে রয়েছে প্রিন্সিপাল, সুপার রয়েছে। কার নির্দেশে সে জানালো যে তিনি সুইসাইড করেছে? কারণ এখানে যারা দেখেছিল এই বডিটা প্রত্যেকেই কিন্তু ডাক্তার। সেই ডাক্তার হওয়ার সুবাদে একটা বডি দেখে, যেটা তুমি আমি বা খালি চোখে দেখে যে কেউ বলে দেবে যে সেটা মার্ডার হয়েছে, সেটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা ডাক্তার তারা কি করে বলতে পারলো যে সুইসাইড হয়েছে? তাহলে কি প্রিন্সিপালই সেই নির্দেশ দিয়েছিল? সেই কারণের জন্যই অ্যাসিস্ট্যান্ট সুপার বাড়িতে ফোন করে বললো সুইসাইড করেছে। তাহলে কি এই মামলা ধামাচাপা দেওয়ার জন্যই সুইসাইড বলে চালাতে চাইছিল প্রিন্সিপাল? এই একাধিক প্রশ্ন কিন্তু উঠছে ইতিমধ্যেই এবং সেই কারণের জন্যই এই অধ্যক্ষকে বারংবার তলব করা হচ্ছে। তুমি যেমনটা বললে যে 5 দিনে প্রায় 50 ঘন্টা, শুধু 50 ঘন্টা না অঙ্কুর, 50 ঘন্টারও বেশি সময় ধরে এই অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, লাগাতার জিজ্ঞাসাবাদ করে যাওয়া হচ্ছে এই অধ্যক্ষকে। তবে জিজ্ঞাসাবাদের কি উঠে আসছে সেটা তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই তাকে যে লাগাতার জিজ্ঞাসাবাদ, সেই লাগাতার জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য যেটা সিবিআই যেটা পাওয়ার চেষ্টা করছে সেই তথ্য কিন্তু পাচ্ছে না এবং স্পষ্ট পাচ্ছে না বলে এমনটাই সিবিআই সূত্রে খবর। কারণ তার যে কথা, সেই কথাতে একাধিক অসঙ্গতি রয়েছে এবং তার মোবাইল ফোনও কিন্তু একই সঙ্গে চেক করা হচ্ছে। আমরা জানি যে যদি অ্যাকিউজড সে না হয় সেক্ষেত্রে কিন্তু ফোন বাজেয়াপ্ত করা যায় না, এক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। তবে বাজেয়াপ্ত না করেও কিন্তু তার ফোন চেকিং করা চলছে। সেক্ষেত্রে সিবিআই এই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেও যদি তার উত্তরে সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে সিবিআই অবশ্যই আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথেও হাঁটতে পারে। তুমি আমাদের সঙ্গে থাকো রিয়া। আপনাদের জানিয়ে রাখি, এই সন্দীপ ঘোষ অর্থাৎ
আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ একদিকে তাকে যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একটানা জিজ্ঞাসাবাদ করে চলেছে, তার পাশাপাশি এবার তার শিয়রের সমন, কারণ রাজ্য পুলিশের পক্ষ থেকেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। একদিকে যেমন তিনি নিহত তরুণী চিকিৎসকের নাম বলে দিয়েছিলেন, সেই অভিযোগ যেমন তার বিরুদ্ধে রয়েছে, তার পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে এবং সেই দুর্নীতির অভিযোগ দায়ের হওয়ার ফলেই তার বিরুদ্ধে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেই কারণেই তাকে আবারও তলব করা হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে দুর্নীতির অভিযোগ, সুনির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ রয়েছে এই প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবং সে কারণে কবে তাকে তলব করা হচ্ছে? কেটে গেছে। আপনাদের জানিয়ে রাখি, দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই সরকারি আধিকারিকের পক্ষ থেকে সেই অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে একটি তদন্ত শুরু হয়েছে। রাজ্যের পক্ষ থেকে যে তদন্ত, সেই তদন্তে এবার তাকে তলব করা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে, দুর্নীতির কোন অভিযোগ রয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে, কবে তাকে তলব করা হয়েছে? দেখো, 2021 থেকে ফিনান্সিয়ালি দিক থেকে একাধিক করাপশন রয়েছে বলে মনে করছে রাজ্য। সেই কারণের জন্যই যেটা দেখা গেল যে গতকাল তড়িঘড়ি একটি সিট গঠন করা হলো। সেই সিটে একজন আধিকারিক রয়েছেন। সেই আধিকারিকের নেতৃত্বে সেই আধিকারিকের নেতৃত্বে এই সিট গঠন হয়েছে এবং সেখানে 3 থেকে 4 জন আধিকারিক রয়েছে। টোটাল 5 জন আধিকারিককে নিয়ে এই সিট গঠন করা হয়েছে, সেখানে যেমন একজন আইজি র্যাঙ্কের হায়ার অফিসিয়ালস রয়েছে, সেখানে সিআইডির অফিসাররা রয়েছে, সেখানে ডিসি সেন্ট্রাল রয়েছে এবং মুর্শিদাবাদ রেঞ্জের যিনি অফিসার রয়েছে ওয়াকার রাজা, তিনিও রয়েছেন এই সিটে। কেন এই সিট গঠন করা হলো তড়িঘড়ি করে? কারণ ইতিমধ্যেই যে একাধিক অভিযোগ সন্দীপ ঘোষের আগেনস্টে উঠেছে, সেই অভিযোগের থেকেই কিন্তু একটি অভিযোগ দায়ের হয়েছে টালা থানাতে। সেই টালা থানায় অভিযোগ পাওয়ার পরেই কিন্তু রাজ্যের এই পদক্ষেপ এবং তড়িঘড়ি একটি সিট গঠন করে সেই সিট যাতে ইমিডিয়েট পারপাসে এই তদন্ত করতে পারে সেই কারণের জন্য। এবং এই যে কমপ্লেনেন্ট, সেই কমপ্লেন্টও হচ্ছে কিন্তু একজন আইএএস অফিসার, সিনিয়র সেক্রেটারি, তিনি দেবল আইএএস, তিনি তার কমপ্লেনের বেসিসেই কিন্তু মূলত এই যে সিট গঠন হয়েছে। এবং এখান থেকেই তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যারা সিটের আধিকারিকরা রয়েছে, এই যে আইজি র্যাঙ্কের সিনিয়র অফিসার সেখানে রয়েছে, তার নেতৃত্বে যে টিম গঠন হয়েছে তারা কিন্তু লাগাতার বৈঠক করে যাচ্ছে এবং যিনি কমপ্লেনেন্ট আইএএস অফিসার তার সঙ্গেও কিন্তু কথা বলা হচ্ছে এবং তার থেকে মূলত জানার চেষ্টা করা হচ্ছে যে ঠিক স্পেসিফিক অভিযোগটা কি। তবে অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো যে আরজি করের যেখানে ইনি প্রিন্সিপাল ছিলেন, এক্স প্রিন্সিপাল ছিলেন, সেখানে কিন্তু একাধিক করাপশন রয়েছে। শুধু এক বা দুটো যে ফিনান্সিয়াল দিকের করাপশন রয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবং সেই আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতেই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ রিয়া। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, এই যে একদিকে যেমন একটানা শুক্র, শনি, রবি, সোম এবং মঙ্গলবারেও আমরা দেখতে পাচ্ছি আজকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের, তার মধ্যেই আগামীকাল লালবাজারে আবার তলব করা হয়েছে এই সন্দীপ ঘোষকে, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানেও তার বিরুদ্ধেও রয়েছে রাজ্যের পক্ষ থেকে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই পদত্যাগী অধ্যক্ষকে আবারও তলব করা হলো লালবাজারের পক্ষ থেকে। এই যে আগামীকাল লালবাজারে যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে ঠিক কি কি বিষয় জানতে চাওয়া হবে এই সন্দীপ ঘোষের কাছ থেকে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে?
প্রথমেই আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করা যদি সম্ভব হয় তোমাকে দেখানোর জন্য। কলকাতা পুলিশের টালার যিনি ওসি রয়েছেন, এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার সেই টালার ওসিকে তলব করা হয়েছে সিবিআই অফিসে। মূলত যেটা কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে অ্যাসিস্ট করার জন্য, কারণ যেহেতু টালাতেই মার্ডার কেস রয়েছে সেই কারণের জন্যই তাকে তলব করা হচ্ছে বা তাকে ডাকা হচ্ছে অ্যাসিস্ট করার জন্য সিবিআইকে। সেই কেস নিয়ে কখন রেজিস্টার হয়েছে, কখন তারা ফোন পেয়েছিল, এই যে একাধিক বিষয় নিয়ে জানার জন্যই কিন্তু মূলত টালা থানার ওসিকে ডাকা হচ্ছে এবং এই মুহূর্তে তিনি এসে উপস্থিত হয়েছে সিজিও কমপ্লেক্সে। এবং তোমার যে প্রশ্ন ছিল, আমি সেই প্রশ্নে আসি অঙ্কুর, যে তাকে তলব করা হয়েছে, অর্থাৎ সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে আগামীকাল 12টার সময়। একদমই কলকাতা পুলিশের তরফ থেকে তাকে তলব করা হয়েছে। কারণ হচ্ছে যে একটি স্পেসিফিক ইনপুট এবং সেই স্পেসিফিক ইনপুটের পরিপ্রেক্ষিতেই কিন্তু যেটা দেখা যায় যে একটি কেস রেজিস্টার করা হয়েছে। সেই কেসটি হলো যে সন্দীপ ঘোষ যখন নিজের রেজিগনেশন দিয়ে আরজিকর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় একটি প্রেস কনফারেন্স করে এবং সেখানে ওপেন ভিকটিমের নাম নেয় এবং তার আইডেন্টিটি ডিসক্লোজ করে। যেটা আমরা জানি যে একজন রেপ ভিকটিমের ক্ষেত্রে এই ধরনের আইডেন্টিটি ডিসক্লোজ করা যায় না। সেই কারণেই কিন্তু মূলত এই স্পেসিফিক কেস রেজিস্টার কলকাতা পুলিশের তরফ থেকে টালা থানাতে এবং সেই অভিযোগ বা সেই কেসের ভিত্তিতেই কিন্তু সন্দীপ ঘোষ তাকে আগামীকাল 12টায় লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল দুপুর বেলা 12টার সময় সন্দীপ ঘোষকে তলব করল লালবাজার। যেদিন তিনি পদত্যাগ করেন সেই পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সেই সময় তিনি নিহত তরুণী চিকিৎসকের নাম তিনি বলে ফেলেন, অর্থাৎ তার পরিচয় ব্যক্ত করে দেন, যেখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে, রায় রয়েছে যে ধর্ষিতার পরিচয় প্রকাশ করা যাবে না। যেহেতু ধর্ষিতার পরিচয় তিনি দুবার প্রকাশ্যে এনেছেন সেই কারণেই তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল এবং তারই প্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে লালবাজারে। দুপুর 12টার সময় তাকে তলব করা হয়েছে। একদিকে সিবিআই এর একটানা তলব এবং তার মধ্যেই ফের লালবাজার তলব করল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে। নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যে দুর্নীতির অভিযোগ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সৌম্যবাবু, যেটা জানতে পারা যাচ্ছে একটানা যখন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারই মধ্যে নিহতের নাম প্রকাশ্যে আনার জন্য আগামীকাল লালবাজারে বেলা 12টার সময় তলব করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কিভাবে দেখছেন এই পদক্ষেপকে? হাস্যস্কর ছাড়া আর কিছুই নয়। যতদিন সন্দীপ ঘোষ খালি ছিল সিবিআই তাকে ডাকেনি, তখন একবারও তাদের মনে হয়নি, প্রয়োজন বোধ করেনি ডাকতে। আজকে হঠাৎ ডাকাডাকি করছেন, তাহলে কি করতে চাইছেন? আমরা যখন বরবার করে রাস্তায় নেমে চিৎকার করে বলছিলাম সন্দীপ ঘোষকে ডাকা উচিত, উনি হচ্ছেন ওই ঘুঘুর বাসা, ওই ঘুঘুর বাসার সব থেকে বড় বাস্তু ঘুঘু, তখন কলকাতার পুলিশ কমিশনার সহ কলকাতার পুলিশ বিষয়টাকে গুরুত্ব দেয়নি। আজকে ডাকছেন কেন? তাহলে কি কোথাও কি মানে কিছু বাদ রয়ে গেল নাকি এখন দেখা দেখি ডাকছেন? এখন মনে হচ্ছে ফেস সেভ করতে হবে, মুখ মানে এখন যখন চারিদিক থেকে ধরা পড়ছে সবকিছু, তখন কি আপনাদের টনক নড়ছে? তখন কি মনে হচ্ছে এবার লালবাজারের ফেস সেভ করতে হবে নাকি কারোর নির্দেশে ডাকা হয়নি? এই বিষয়গুলো এখন আসবে, অনেক প্রশ্ন আসবে। আমরা রাজনৈতিকভাবে জিজ্ঞাসা করবো কেন ডাকেননি তখন, এখন কেন ডাকছেন? তখন কি কারোর মদত ছিল? কেউ কি বারণ করেছিল ডাকতে? অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সৌম্য আইচরায়ের সঙ্গে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। তার বক্তব্য সেই সময় না ডেকে যখন আন্দোলনকারী চিকিৎসক এবং বিরোধী রাজনৈতিক দলের একাধিক দাবি ছিল, একাধিকবার তারা দাবি জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষকে কেন তলব করা হচ্ছে না এই ঘটনার তদন্ত শুরু হলেও, এবং তারপরেও তাকে তলব করা হয়নি। আজকে সিবিআই এর কাছে 5 দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে তলব করা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা।
সিবিআই এর কাছে একটানা জিজ্ঞাসাবাদের পর কংগ্রেসের বক্তব্য, কলকাতা পুলিশ নিজেদের মুখ বাঁচাতেই এই তলব করেছে। সেদিন রাতে আরজিকর হাসপাতালে যারা কর্তব্যরত ছিলেন তাদেরই একজনকে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো লালবাজার। তার নাম পূজা কয়াল। তাকেই জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। আরজিকর কাণ্ডে তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই পূজা কয়ালের কাছ থেকে ঠিক কি কি বিষয় জানতে চাইবে পুলিশ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এর আগেই আমরা যে খবর করেছিলাম একদম সিবিআই নেওয়ার পরে, সেখানেই কিন্তু আমরা বলেছিলাম যে রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে, কারণ এই ঘটনার দিনকে, 8 তারিখের ঘটনার দিনকে একদম সকাল থেকে কে বা কারা ছিল সেখানে যেমন ওয়ার্ড বয় রয়েছে, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি এর স্টাফরা রয়েছে এবং একাধিক ডাক্তার নার্স তারা প্রত্যেকেই রয়েছে। এবং এই বিষয়টাই কিন্তু মূলত তদন্ত করে দেখা হচ্ছে যে কে বা কারা সেখানে ছিল এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে সেটা জানার জন্যই মূলত কিন্তু সিবিআই একাধিক যে ওয়ার্ড বয় থেকে স্টাফ তাদেরকে তলব করছে এবং তার মধ্যে পূজা কয়াল হচ্ছে অন্যতম, যে কিনা একজন স্টাফ, তাকে তলব করা হয়েছে। মূলত এই স্টাফ হচ্ছে ফাইল হ্যান্ডলিং, সেই স্টাফকে তলব করা হয়েছে এবং তার থেকে জানতে চাইছে যে সেই 33-এ এই ডিউটি জয়েন করেন তিনি, কি দেখেছিল, কখন, কাকে, কার কি মুভমেন্ট, এই সমস্ত বিষয়টা কিন্তু তার থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছে সিবিআই কর্তারা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকো। আরজিকরের ঘটনার প্রেক্ষিতে শীর্ষ আদালতের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছিল এবং আজকে ছিল তার শুনানি। সুপ্রিম কোর্টে আজকে এই ঘটনার শুনানি হয় এবং সেই ঘটনার শুনানি হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে, যেখানে অন্যান্য 2 বিচারপতি ছিলেন মনোজ মিশ্রা এবং জেবি পারদিওয়ালা। সকাল 11টা নাগাদ এই শুনানি শুরু হয় এবং সেখানে একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। একদিকে যেমন রাজ্যকে এবং পুলিশের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একদিকে যেমন ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত, তার পাশাপাশি যাতে ধর্ষণের মতো ঘটনা আর না ঘটে তার জন্য জাতীয় ক্ষেত্রে একটি টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এবং একই সঙ্গে যাতে চিকিৎসকরা এই দীর্ঘদিনের কর্মবিরতি প্রত্যাহার করে মানুষকে চিকিৎসা পরিষেবা ফিরিয়ে দেন, সেই অনুরোধও আজ রাখা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। ফলে খুব গুরুত্বপূর্ণ ছিল আজকের শুনানি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকে প্রথমেই বিশদে জানতে চাইব এই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতের পক্ষ থেকে ঠিক কি কি বলা হয়েছে? দেখো, শীর্ষ আদালতের তরফ থেকে কিন্তু প্রথমে যে বিভিন্ন বিষয়গুলো সামনে এসে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ডাক্তারদের যে নিরাপত্তা এবং এই সঙ্গে সঙ্গে সেদিনের যে ঘটনা ঘটেছিল সেখানে আত্মহত্যার যে তথ্য খাড়া করা হয়েছিল, সেটা কেন করা হয়েছিল, কি বৃত্তান্ত রয়েছে তার পিছনে, এই যাবতীয় বিষয় এবং সেই সঙ্গে সঙ্গে যে ভ্যান্ডালিজম বলা যেতে পারে 14ই আগস্ট মধ্যরাতে তারপরে যে ঘটনা ঘটেছে, এইভাবে অকাতরে বর্বরচিত যে আক্রমণ চলেছে মেডিকেল ইমার্জেন্সির ওপর এবং সেই সঙ্গে সঙ্গে যারা কর্তব্যরত ডাক্তার, বিশেষ করে যারা এইখানে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন, যে আঘাত আনা হয়েছে, আক্রমণ করা হয়েছে, তারও সেখানে কিন্তু সমালোচনা হয়েছে। এবং তোমরা জানিয়ে রাখি যে মূলত শুভঙ্কর তুমি আমাদের সঙ্গে থাকো, শুভঙ্কর তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি শীর্ষ আদালতের নির্দেশে একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যাতে ধর্ষণ আর না ঘটে, সেই জন্যই এই টাস্ক ফোর্সের ভাবনা। সেই জায়গা থেকে কারা থাকবেন এই টাস্ক ফোর্সে সেই বিষয়টিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং আরজিকর মামলা শুনানি এবার সুপ্রিম কোর্টেই হবে।
একটা জাতীয় টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে। গোটা দেশের স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখে 3 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট দেওয়ার কথা এই ন্যাশনাল টাস্ক ফোর্সের, এবং তারপরে 3 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট দেওয়ার পর 2 মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। জাতীয় টাস্ক ফোর্সের কাজ সম্পর্কেও সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। এই জাতীয় টাস্ক ফোর্সের কাজটা ঠিক কি হবে, কি কি বিষয়গুলো তারা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন? হ্যাঁ, এই বিষয়টাতে বেশ কিছু, যেটা তুমি যেটা জানাচ্ছিলে যে পরিকাঠামোগত বিষয় ছাড়াও যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে সুরক্ষা। বিশেষত মহিলা চিকিৎসক এবং অন্যান্য যারা চিকিৎসা স্টাফ থাকেন তাদের সুরক্ষার জন্য ঠিক কি ধরনের পদক্ষেপ করা উচিত সেই বিষয়টাই কিন্তু এই টাস্ক ফোর্স ঠিক করবে। মূলত সেই কারণে 9 জনের যেটা মূল এটা হয়েছে, সেখানে দেশের নামকরা চিকিৎসকরা আছেন, এছাড়াও পদাধিকার বলে বেশ কিছু সরকারি অফিসারও থাকবেন, কেন্দ্র ও রাজ্য দুই দিক থেকেই। মূলত এই সুরক্ষার বিষয়টিকেই কিন্তু প্রাধান্যটা দেওয়াটা হয়েছে, এবং ঠিক কি কি ধরনের ক্ষেত্রে এদের সুপারিশ করা দরকার সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট 1, 2, 3 করে অন্তত 9টি পয়েন্ট আজকে শুনানির সময় জানিয়েছে। আপাতত এইটুকুনি জানা যাচ্ছে আর কি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। জাতীয় টাস্ক ফোর্সের পক্ষ থেকে কাজগুলিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চিকিৎসায় পেশাদারদের বিরুদ্ধে যৌন নির্যাতন প্রতিরোধ, কর্মক্ষেত্রে মহিলাদের বিরুদ্ধে যৌন হয়রানি প্রতিরোধ করার ক্ষেত্রে যে যে পদক্ষেপগুলি করা প্রয়োজন সেই বিষয়েই সুনির্দিষ্টভাবে গাইডলাইন তৈরি করবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করছে, সরাসরি চলে যাব সেখানে। মনে হয় না এই কতিপয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নেতা তারা বিপথে চালিত করছে এই ডাক্তারদের, এবং ওই সুরক্ষার দাবিতে তারা, যেটা কুণাল বলল, সামগ্রিকভাবে এই চিকিৎসা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ডাক্তাররা কোনোদিন এটা বলতে পারেন না যে আমরা চিকিৎসা করব না অসহায় মানুষদের। আজকে সেই ঘটনা তারা করছে, যেটা বললো সুপ্রিম কোর্ট মনে করে না যে ডাক্তাররা কখনো তারা সমবেতভাবে এইভাবে কাজ ছেড়ে দিয়ে চলে যাবে, কর্মবিরতিতে যাবে, এবং মানুষ থাকবে, গরিব মানুষ, অসহায় মানুষ, তারা চিকিৎসা পাবে না। কি তার জবাব তাদের? আজকে একটা ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা ঘটেছে, তার জন্য সবাই চিন্তিত। সে মহাত্মা গান্ধীর হত্যার থেকে শুরু করে নির্ভয়া কাণ্ড থেকে মণিপুর এবং আজকে আরজিকর, এক একটা ঘটনা সমাজকে সচেতন করে তোলে, তার মধ্যে আলোচনা শুরু হয়। আজকে সুপ্রিম কোর্ট সেই দিক নির্দেশ করেছে। আজকে সুপ্রিম কোর্ট যা যা কথা বলেছে তার অনেক অংশ দেখা যাচ্ছে ভার্মা কমিশনের যে রেকমেন্ডেশন ছিল নির্ভয়া কাণ্ডের পরে, তার থেকে তারা তুলে তুলে নিয়ে এসছেন। তার মানে বুঝতে পেরেছেন নির্ভয়া কাণ্ডের পর যে কর্মকাণ্ড হয়েছিল, যে আলোচনা হয়েছিল সারা দেশব্যাপী, 80,000-এর বেশি রেকমেন্ডেশন এসেছিল ভার্মা কমিশনের কাছে। তারা কিছু আইন বদলের কথা বলেছিলেন, কিছু রেকমেন্ডেশন করেছিলেন। তার মানে সেগুলো তখন যথেষ্ট নয়। এখন আবার সুপ্রিম কোর্ট একই দিকে দিক নির্দেশ করছে সমাজকে স্বাভাবিক করার জন্য, সমাজ থেকে অপরাধ দূর করার জন্য। আর সেক্ষেত্রে ডাক্তারবাবুরা, আমি আবার বলছি কতিপয়, এই ওরা বললেন না, আমার মনে হয় না যে যদি 100 ডাক্তার থাকে সামগ্রিকভাবে তার মধ্যে 2-3 জন মাত্র এই মতে করে তাদেরকে আটকাচ্ছেন। নয়তো সমস্ত ডাক্তাররা বলতে পারেন না ওই অসহায় রোগী, গরিব মানুষ, তাদের চিকিৎসা আমরা করব না, আমরা রাস্তায় বসে প্রতিবাদ করব। কার বিরুদ্ধে প্রতিবাদ? কিসের প্রতিবাদ? জাস্টিস বলছেন, জাস্টিসের জন্যই তো সুপ্রিম কোর্ট।
জাস্টিসের জন্যই সুপ্রিম কোর্ট আজকে এতগুলো কথা বলেছেন। তারা বলেছেন যে জাস্টিস হচ্ছে না, তাহলে তাদের বিশ্বাস নেই। উই ওয়ান্ট জাস্টিস। সুপ্রিম কোর্ট দেখছে, সেই সুপ্রিম কোর্ট বলছে তোমরা কাজে যাও, সাধারণ মানুষের পাশে দাঁড়াও। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু আমরা সাধারণ মানুষের চিকিৎসা করে তাদের প্রতি জাস্টিস করব না। আমি সেই ডাক্তারদের আবার অনুরোধ করব, মনে করিয়ে দেব, আপনাদের সমাজের প্রতি একটা বড় কর্তব্য হচ্ছে চিকিৎসা করা, সেটা ভুলে যাবেন না। এক মিনিট, দেখুন, সব পেশাতেই বিচ্ছিন্ন ঘটনা, ভালো খারাপ সব থাকে। এটাও মনে রাখতে হবে, এখানে যেমন একজন চিকিৎসক খুব নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছে, খুব নিন্দনীয়, এবং ডাক্তারবাবুদের আবেগে লাগাটা স্বাভাবিক। পাশাপাশি কয়েকদিন আগে ওড়িশায় একজন ডাক্তারবাবু অন ডিউটি, তিনি দুজন রোগিণীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন। একজন ডাক্তারবাবু ওড়িশায় কয়েকদিন আগে দুজন রোগিণীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন। তো সব পেশাতেই, সব জায়গায় সমাজে ভালো খারাপ দুদিক আছে। তো এখানে একটি খারাপ ঘটনাকে কেন্দ্র করে যা চলছে, কোথাও তো একটা থামতে হবে। যেখানে মুখ্যমন্ত্রী 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করিয়েছেন, এখন জাস্টিস সিবিআই এর হাতে রয়েছে। জাস্টিস যারা দিতে পারেন, এই দেশে সর্বোচ্চ যে জাস্টিস দিতে পারে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছে, সুপ্রিম কোর্ট আবেদন জানাচ্ছে যে আপনারা কাজে যোগ দিন। তারপরেও যদি কেউ কাজে যোগ না দেয়, তাহলে একেবারে স্পষ্টভাবে ধরে নিতে হবে এর পেছনে অন্য উদ্দেশ্য, অন্য চক্রান্ত। এই অশুভ চিন্তা ভাবনা থেকে তারা যদি দয়া করে কাজে যোগ দেন, বিচারের দাবি সিবিআই এর কাছে, ন্যায় বিচারের দাবি, তদন্ত শেষের দাবি সিবিআই এর কাছে চলতে থাকুক। পাশাপাশি রোগীদের চিকিৎসা থেকে বঞ্চিত করার কোনো অধিকার চিকিৎসকদের নেই। যে ঘটনা ঘটবার পর ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষকে কেন সমপদে আরো একটা প্রিমিয়ার ইনস্টিটিউশনে নিয়োগ করা হলো, এবং সুপ্রিম কোর্ট আরেকটা অবজারভেশন দিয়েছে যে রাজ্য কিভাবে হাসপাতালে ভাঙচুর করতে দিল। এই দুটো ব্যাপারে কিন্তু পর্যবেক্ষণ দিয়েছে। আমরা আবার বলছি, তারা যে পর্যবেক্ষণ দিয়েছেন, আমাদের যারা কনসার্ন, আমাদের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, আইনজীবীরা, তারা সুপ্রিম কোর্টকে যথাযথ দেবেন। প্রশাসন কি বলছে আমরা তো কোর্ট থেকেই জানতে পারবো। যখন প্রশ্ন এসছে, যদি তারা লিখিত অর্ডারে এ থেকে জানতে চান এই বিষয়ে, তো নিশ্চিতভাবে দেবেন। আমরা শুধু এইটুকু বলতে পারি যে ওনার কনসার্ন ব্যক্তির বদলির অর্ডারটা তার আগের দিন হয়ে গিয়েছিল, ফলে তার মাঝখানে কেউ ইস্তফা দিয়েছেন কি দেননি এটা প্রশাসন দেখবে, স্বাস্থ্য প্রশাসন দেখবে। কিন্তু বদলির অর্ডারটা, অর্থাৎ তাকে আরজিকর থেকে সরিয়ে অন্য জায়গায় ট্রান্সফার, এই বদলির অর্ডারটা হয়ে গেছিল। ফলে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে যে ইস্তফার পর পোস্টিং হয়েছে, সম্ভবত সেটা কমিউনিকেশন কোনো গ্যাপ, সেটা ঠিক নয়। এ বিষয়ে যা যা বলার, বা হসপিটালে আমরা সেদিন দেখেছি লোক খেপানো হচ্ছিল। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টায় 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে খবরে এবার নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আরজিকর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে এবার একজন পুলিশ আধিকারিকই এবার সিবিআই এর তদন্তের আওতায়। আরজিকর হাসপাতালে হত্যার ঘটনার প্রেক্ষিতে এবার এক পুলিশ আধিকারিককে দেখতে পাচ্ছেন। সেই ব্যক্তি তিনি পালিয়ে যাচ্ছেন ওই চত্বর থেকে। তিনি যাতে সাংবাদিকদের মুখোমুখি হতে না হয় সেই কারণেই দৌড়ে ঢুকছেন সিজিও কমপ্লেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ব্যক্তিকেই তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন না বলেই তিনি দৌড়ে প্রবেশ করলেন সিজিও কমপ্লেক্সে। অনুপবাবু একটু দাঁড়িয়ে যান।
পড়ে যাবেন দাঁড়িয়ে যান, পড়ে যাবেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে যিনি যাকে তলব করা হয়েছে ইনি একজন পুলিশ কর্মী, কে ইনি, কেন একে তলব করা হয়েছে, কি জানতে পারছো? এসআই বলে এমনটাই জানা যাচ্ছে এবং আমরা জানি যে এই ধৃত সঞ্জয় রায় সেও কিন্তু 4th ব্যাটালিয়নে থাকতো এবং তার ঘনিষ্ঠ এই অনুপ দত্ত, সেই কারণের জন্য তাকে তলব করা হয়েছে। কারণ তার যে মুভমেন্ট, অর্থাৎ সঞ্জয়ের মুভমেন্ট জানতে চাইছে তার ঘনিষ্ঠদের কাছ থেকে, সে কি করতো, সে কোন কাজের সঙ্গে যুক্ত ছিল, বিভিন্ন বিষয় জানার জন্যই মূলত তার এই ঘনিষ্ঠ অনুপ দত্তকে তলব। এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, যদিও সিবিআই এর তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু স্পষ্টত এই বিষয়টা জানা যায়নি, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অনুপ দত্ত তিনি ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত রয়েছে, যে এই ওয়েলফেয়ার এই কাজ করতো, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার যেখানে কাজ করতো এই সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায়, সেই ওয়েলফেয়ারেই কিন্তু মেম্বার, এই এসআই মেম্বার তিনি বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, আরজিকরের ঘটনার প্রেক্ষিতে এএসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। পড়ে যাবেন আস্তে যান পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন আস্তে নিচে হ্যালো। সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত ইয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? অনুপ পড়ে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কখন এলেন এই এএসআই অনুপ দত্ত? দেখো, আজ দুপুর 3টে নাগাদ কিন্তু এএসআই অনুপ দত্ত তাকে ডাকা হয়েছিল এর আগে সিবিআই এর তরফ থেকে, কিন্তু আজ দুপুর 3টের সময় তিনি সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে আসেন এবং ক্যামেরার সামনে কিন্তু তিনি মুখ খুলতে চায়নি। বারবার প্রশ্ন করা হলে যে সঞ্জয় রায়কে তিনি কিন্তু চেনেন, কিন্তু তিনি মুখ খোলেননি, ছুটে সিবিআই দপ্তরে ঢুকে যায়। এই অনুপ দত্ত হচ্ছে, এই অনুপ দত্ত কোথায় পোস্টিং ছিল? তিনি কি টালা থানার এএসআই নাকি তিনি আরজিকরের হাসপাতালেই তার ডিউটি ছিল সেদিন? দেখো, এই এএসআই অনুপ দত্ত কিন্তু সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ ছিল বলেই জানা যাচ্ছে। যেখানে সঞ্জয় রায় থাকতো 4th ব্যাটালিয়ন যে বিধাননগর পুলিশ ব্যারাকে, সেখানেই কিন্তু এই অনুপ দত্তের সঙ্গে পরিচয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু সিবিআই দপ্তরে কিন্তু ছুটে ঢুকে যায় কিন্তু এই অনুপ দত্ত, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। এর আরজিকরের হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আজ সুপ্রিম কোর্টে ছিল শুনানি। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটি নেয় এবং তার প্রেক্ষিতে আজকে সেই শুনানিতে আরজিকরের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। সিআইএসএফ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজ বিশদে জানতে চাইব আরজিকর হাসপাতালের এই মামলার বিষয়ে শীর্ষ আদালতের পক্ষ থেকে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, কিছুক্ষণ আগে আমি তোমায় জানিয়েছি যে নির্দেশগুলো দেওয়া আছে তার মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি টাস্ক ফোর্স গঠন করা যেরকম হয়েছে, সেই সঙ্গে সঙ্গে ডাক্তারদের নিরাপত্তা, বিশেষ করে হস্টেল থেকে শুরু করে হাসপাতাল, সেখানে সিআইএসএফ মোতায়েন করা হবে এবং ডাক্তারদের প্রধান বিচারপতি শীর্ষ আদালতে তিনি কিন্তু কাজে ফিরতে বলেছেন। যদিও আমি এই অবস্থান মঞ্চে রয়েছি এবং এখানে আমার সঙ্গে যেন ডাক্তাররাও রয়েছেন, জুনিয়র ডাক্তাররা, ইন্টার্নরাও রয়েছেন, একটু কথা বলে নেবো তোমার সাথে। আজ শীর্ষ আদালতের তরফ থেকে তাদের যে অবজারভেশন, সেখানে বলা হয়েছে যে তোমাদের অবিলম্বে কাজে ফিরতে এবং প্রয়োজনে তোমাদের সিআইএসএফ দিয়ে নিরাপত্তা দেওয়া হবে হস্টেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। কিন্তু তোমাদের তরফ থেকে জানানো হয়েছিল এর আগে ডক্টর অনিকেত মাহাতো তিনি জানিয়েছিলেন যে তারা এই মুহূর্তে সন্দিহান, বুঝতে পারছে না যে সিআইএসএফ কতদিন থাকবে, কিভাবে কাজ চালাবে, কবে থেকে তাদের কাজ শুরু করবে। এবং শুধুমাত্র আরজিকর হাসপাতালের প্রসঙ্গ নয়, সারা রাজ্যের হাসপাতালে বিশেষ করে নারী কর্মচারী যারা রয়েছে, নারী ডাক্তার যারা রয়েছেন, প্রত্যেকের নিরাপত্তার বিষয়টি রয়েছে। কি বলবো?
হ্যাঁ, একেবারেই ডক্টর মাহাতোকে সেকেন্ড করে আমি বলতে চাই যে উনি ঠিকই বলেছেন। শুধুমাত্র আরজিকর হসপিটাল তো নয়, আজকের এই আন্দোলন পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালে, সব কটা মেডিকেল কলেজের সমস্ত জেলার হসপিটাল, পিএইচসি, বিপিএইচসি সমস্ত জায়গার ডাক্তাররা এই আন্দোলনে সামিল হয়েছেন। তাদের প্রত্যেকের নিরাপত্তা সমানভাবে জরুরি এবং আমরা সুপ্রিম কোর্টের রায় থেকে এখনও অবধি বুঝতে পারিনি যে সিআইএসএফ শুধুমাত্র আরজিকরে নিয়োগ হবে নাকি সমস্ত হসপিটালগুলোতে নিয়োগ হবে, এবং নিয়োগ হলে সেটা কতদিন, 24x7 কত বছর, মানে পুরোপুরি কি সিআইএসএফ এর হাতে দায়িত্ব চলে গেল নাকি কিছুদিন থাকবে তারপর আবার পুলিশের হাতে দায়িত্ব ফিরে আসবে? এই ব্যাপারে আমাদের পুরোপুরি সঠিক যে জাজমেন্ট এসছে সেটা আমাদেরকে দেখতে হবে। এবং আপাতত এখনও অবস্থান আমাদের চলছে এবং জিবি মিটিং হচ্ছে। জিবি মিটিংয়ের পর আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক হবে যে কি হবে না হবে। আমরা চাই প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা জেলার প্রত্যন্ত হসপিটালে এবং আরজিকর হসপিটাল এবং কলকাতার অন্যান্য মেডিকেল কলেজ হসপিটাল সব জায়গাতে নিরাপত্তা যেন সুনিশ্চিত হয়। প্রত্যেকটা জায়গাতে আমাদের ডাক্তারদের রেস্টিং রুমের ব্যবস্থা যেন ঠিকঠাক হয়, মেল ফিমেল ডাক্তারদের জন্য, নার্সদের জন্য আলাদা আলাদা রেস্টিং রুমের ব্যবস্থা যেন থাকে, ওয়াশরুমের ব্যবস্থা যেন থাকে, যেগুলো একেবারেই ঘাটতি রয়েছে সমস্ত হসপিটাল, সমস্ত মেডিকেল কলেজগুলোতেও। এটা যেন অবিলম্বে হয়। নিরাপত্তার যে পরিকাঠামো ডাক্তাররা চাইছেন সেটা রাতারাতি হয় না, ততদিন পর্যন্ত কি কর্মবিরতি চলবে? দেখো, তাদের কিন্তু এর আগে থেকেই অবশ্যই আমি তাদের সঙ্গে কথা বলবো এবং এই যে নিরাপত্তার বিষয়টি সেটা তো এক রাতের মধ্যে হয়ে যায় না, এটি সময় সাপেক্ষ বিষয়। সেক্ষেত্রে কি তোমাদের এই আন্দোলন অবস্থান চলবে? কেননা আপনারা অনেকে জানিয়েছেন যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছেন, তারা ওই নির্যাতিতা ন্যায় বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে কর্মবিরতি চালাবেন। আজকে জানিয়ে একদমই আমাদের প্রথম এবং প্রধান যে দাবি সেটা হচ্ছে আমার দিদির বিচার চাই। অর্থাৎ যিনি এইভাবে রেপ হয়েছেন, যার যে পিজিটি রেপ হয়েছেন এবং মার্ডার হয়েছেন, তার যে অপরাধী, তাদের যে সমস্ত অপরাধী সবাইকে ধরতে হবে, তাদের মাথাদেরকে খুঁজে বের করতে হবে। এই কাজ সিবিআই প্রায় দায়িত্ব নিয়েছে 1 সপ্তাহ হয়ে গেল। তার আগে কলকাতা পুলিশ একমাত্র একজনের অ্যারেস্ট হয়েছে, বাকি আমরা কিছুই তার তদন্তের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এই মেন দাবি আমাদের পূরণ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ অবস্থান চলবে আমরা মনে করি। প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে কলকাতা পুলিশ বিশেষ করে এবং সেই সঙ্গে সিবিআই যেন আগামী যে হিয়ারিং আছে তার আগে রিপোর্ট জমা দেয়, তারপর সেখান থেকে তারা যাবতীয় ব্যবস্থা বা সিদ্ধান্তের বিষয়ে জানাবেন। তোমরা কি 22 তারিখে যে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে বা শীর্ষ আদালতে সেদিকে তাকিয়ে রয়েছে এবং কোনো আশা সেখান থেকে আলো দেখছো? একদমই সুপ্রিম কোর্টের কাপড় আমরা ভরসা রাখছি, কিন্তু এবং 22 তারিখে যে হিয়ারিং আছে সেটা আমাদের অবশ্যই আমাদের নজর থাকবে সেটার উপর। এবং আমরা চাই যে অবিলম্বে যেন সিবিআই কলকাতা পুলিশের তরফ থেকে রিপোর্ট দেওয়া হোক এবং যাতে আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মেটানো হোক এবং প্রধানত যে দোষীরা তারা যেন তাদেরকে আইডেন্টিফাই করা হোক, এই দুদিনের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, উপযুক্ত শাস্তি দেওয়া হোক। মানে তোমরা বলছো যে শুধুমাত্র সঞ্জয় রায় না, এর পেছনে অনেকেই থাকতে পারে, সেদিন যে নক্কারজনক ঘটনা ঘটেছে? হ্যাঁ, অবশ্যই এর পেছনে আরও কয়েকজনের হাত তো অবশ্যই রয়েছে এবং আমাদের তাই মনে হয়। সেটা সিবিআই তদন্ত করলে আরও ক্লিয়ার আমরা জানতে পারবো, মানে প্রপার তদন্ত সিবিআই বলতে পারবে। এবং তাছাড়া যে সঞ্জয় ঘোষের মাথা যারা আছে পেছনে, সামনের সারি নেংটি নয়, আমাদের স্লোগান এটাই যে নেংটি নয় ধেরে ধরো। অর্থাৎ এখনো পর্যন্ত অনড় রয়েছেন চিকিৎসকরা তাদের কর্মবিরতির সিদ্ধান্তের প্রেক্ষিতে। ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর কথা বললেন চিকিৎসকদের সঙ্গে এবং আন্দোলনকারী চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এই মুহূর্তে অন্তত কর্মবিরতি প্রত্যাহার করছেন না। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছে এই খবরে, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরজিকরের ঘটনার প্রেক্ষিতে তৎপর রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসও এই মুহূর্তে তিনি রয়েছেন নয়াদিল্লিতে। ইতিমধ্যেই তিনি এই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তাঁর দেখা করার কথা। এ বিষয়ে রাজ্যের বিরুদ্ধে একটি রিপোর্টও দিতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই জানতে পারা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই তিনি এই বিষয়টি নিয়ে রাজভবনে একটি হেল্পলাইন খুলেছেন। তিনি নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্যের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কড়া ভাষায় নিন্দা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে রাজ্যপাল আদৌ কোনো রিপোর্ট দেন কিনা বা দিলে কি রিপোর্ট দেন সেই দিকে অবশ্যই নজর থাকবে। তবে গোটা বিষয়টি তিনি ইতিমধ্যেই জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের পুলিশের যে ভূমিকা এবং সার্বিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজ্যপালের এই ভূমিকার তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের তৃণমূল কংগ্রেসের বক্তব্য রাজ্যের বিরুদ্ধে আদতে চক্রান্ত চালাচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। তার রিপোর্ট দেওয়ার পেছনে পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে
সাক্ষাতের সম্ভাবনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের, এবং সেখানেই রাজ্যের শাসক দলের অভিযোগ, চক্রান্তের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে তিনি একটি রিপোর্টও দিতে পারেন বলে খবর। তার এই অবস্থানকে তৃণমূল কংগ্রেস চক্রান্তের অভিযোগ হিসেবেই দেখছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। তৃণমূল কংগ্রেস তো সবকিছুতেই চক্রান্ত দেখে। ওদের বিরুদ্ধে কোনো কথা বললে, ওদের কর্মকাণ্ডের সামান্যতম নিন্দা করলেই সে সঙ্গে সঙ্গে তৃণমূলের চক্ষুশূল হয়ে যায়। এক্ষেত্রেও তাই। রাজ্যপাল যে রিপোর্ট দিতে গিয়েছে তাতে রাজ্যের হাল হকিকতই থাকবে। যদি সিপিএম কোনো ভয়, যদি তৃণমূল কোনো ভয় না করত, তৃণমূল যদি এই জাতীয় কাজ কারবার না করত, তাহলে তো তৃণমূলের কোনো আশঙ্কাই ছিল না। রিপোর্ট দিক কি না দিক, কিছু দিক কি না দিক, তাতে কি জায়গায় আসে? আসল কথা, পাপী যখন পাপ করে তখন দণ্ডের ভয় বারবার হতে থাকে। এক্ষেত্রে তাই হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলেছিলেন আমরা শোনাবো। Communication with the Home Minister and the Union Ministers. I do not want to discuss the details in public. I'll do my duty. Regarding Ajikar, whatever steps are to be taken will be taken. We have the observation of the High Court about absolute failure of the state machinery, which is a very, very serious observation. আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এবং সেই আর্থিক দুর্নীতির তদন্ত করতে ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের পক্ষ থেকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে খবর। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সুনির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে? কার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে ঘটনা ঘটে গিয়েছে আরজি করে, তার একাধিক প্রশ্ন উঠতে আরম্ভ করেছে এবং যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের তরফে একটি এফআইআর যেটা ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। রাজ্যের তরফ থেকে কেন বলছি, কারণ হচ্ছে যে টালা থানাতে একটি কমপ্লেন লঞ্চ করা হয়েছে। কমপ্লেনটা করেছেন একজন অফিসার, সেই কমপ্লেনটা করেছেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতেই এই যে এফআইআর সেটা লঞ্চ করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সেই যে অভিযোগ বা সেই যে এফআইআর সেটা তদন্ত ভার নিয়েছে 5 জনের একটি টিম, যেটা কিনা রাজ্যের তরফ থেকে সেই 5 জনের টিম গঠন করে দেওয়া হয়েছে, যেখানে একজন আইজি র্যাঙ্কের সিনিয়র অফিসার রয়েছে, ডক্টর প্রণব কুমার আইপিএস, এবং একই সঙ্গে ওয়াকার রাজা রয়েছে যিনি কিনা ডিআইটি মুর্শিদাবাদ রেঞ্জের, এবং সোমা দাস মিত্র তিনি রয়েছেন সিআইডির অফিসার, তিনি ডিআইটি সিআইডি, এবং ইন্দিরা মুখার্জি আইপিএস সেন্ট্রাল, তিনি। এই 5 জনের নেতৃত্বে কিন্তু এই টিম গঠন করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে 4 জনের নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে ইতিমধ্যেই, এবং এই 4 জনের টিমই কিন্তু এই যে করাপশনের যে বিষয়টা এসেছে এবং যেটা সামনে এসেছে সেই বিষয়টা নিয়েই কিন্তু মূলত তদন্ত করবে। কলকাতা পুলিশের তরফ থেকে যে 2টি এফআইআর টুইট করা হয়েছে, একটি সন্দীপ ঘোষের নামে, সেটা হচ্ছে ভিকটিমের যে আইডি ডিসক্লোজ করেছিল, আইডেন্টিটি ডিসক্লোজ করার অভিযোগ, এবং দ্বিতীয়টি হচ্ছে করাপশন। সেই করাপশনের এগেইনস্টেই কিন্তু এফআইআর। কতদিন ধরে কি ধরনের আর্থিক দুর্নীতি চালাচ্ছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ? পুলিশ সূত্রে সেই বিষয়ে কিছু জানা গেছে? আরেকবার বলো।
কতদিন ধরে কি ধরনের আর্থিক দুর্নীতি চালিয়ে যাচ্ছিলেন সন্দীপ ঘোষ সেই বিষয়ে লালবাজার সূত্রে কিছু জানতে পারা গেছে? দেখো, আর্থিক দুর্নীতি 2021 থেকে, যেটা একদম মেনশন করা রয়েছে যে 2021 থেকে আরজি করে যে ফিনান্সিয়াল অর্থাৎ যে আর্থিক দুর্নীতি হয়েছে, সেই আর্থিক দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু এই সিট গঠন হয়েছে। এবং অর্থাৎ 2021 থেকে যে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল তার ভিত্তিতেই শুরু হচ্ছে এই তদন্ত। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। সিকিমের বালুতারে ভয়াবহ ধস, যে কারণে তিস্তায় যে জলবিদ্যুৎ কেন্দ্র ছিল সেই জলবিদ্যুৎ কেন্দ্রের স্টেজ 5-এর যে কার্যালয়, সেই কার্যালয়ের ওপর এসে পড়ে ধস। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ভাঙলো তিস্তা স্টেজ 5 বাঁধ, যার জেরে ভেঙে পড়েছে। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। যদিও আতঙ্ক ছড়ানোর কারণে কর্মীদের সকলকেই সেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছিল, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে। সিকিমের বালুতারের ঘটনা, ধস আছড়ে পড়ে জলবিদ্যুৎ কেন্দ্রে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।